আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকায় কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের এ কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ। দেশে দু একটি ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। বিদেশি বন্ধুরা আশ্বস্ত হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি সব দেশের প্রতিনিধিদের পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা যদি সফল না হয় সেই চেষ্টা করছি। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়া দোষটা প্রদান করছে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিশৃঙ্খলা দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য তার রাজনীতির জন্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান একটি প্রতিপক্ষ দুর্বল হয়ে গেলেও আগামী জাতীয় নির্বাচন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। খুলনা ও ময়মনসিংহে দলের বিভাগীয় কর্মশালায় এসব বলেন তারেক রহমান। আবু তৈয়ব ও আইয়ুব আলীকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনা ও ময়মনসিংহে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এতে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। নেতাকর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হলে জয় করতে হবে মানুষের মন। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ ২০ বছর আগের আপনি যদি সেই ২০০১-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। রাষ্ট্র সংস্কারের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি মন্তব্য করে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের জন্যই রাজনীতি করে বিএনপি। আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি। কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে ৩১ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে ২ বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে।
গত 1.5-2 মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। ক্ষমতায় গেলে 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সরওয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলে মানুষের কল্যাণ বয়ে আনবে। সার্কের প্রতি সমর্থন থাকায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান সরওয়ার। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সাক্ষাতে বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে। গত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়িক গোষ্ঠীর আঁতাতে আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক, অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে। আর উন্নয়ন প্রকল্পে সরকারি ব্যয় 40% তছরূপ হয়েছে বলেও জানায় কমিটি। এনএসসি সভাকক্ষে শ্বেতপত্র প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সীমাহীন এই লুটপাটে বিপাকে এখন দেশের অর্থনীতি। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে প্রকাশেরও তাগিদ দিয়েছে কমিটি। হাসানুল শাওনের রিপোর্ট। বলতাম না চামচা পুঁজিবাদ। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার দেশে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। এমন মূল্যায়ন জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো। কমিটি আরও জানায়, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত। এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। 1 নম্বরে আসলে আপনার ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামো। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেতহস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাত থেকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। কমিটির সদস্য অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি হওয়া অর্থের বেশিরভাগই বিদেশে পাচার হয়ে গেছে। প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা সেটার বিনিময় কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে। সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো তো এখনো বিদ্যমান। সামনের দিকে বিশেষ করে কথা এইভাবে, যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী 6 মাস অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। গত 6 মাসের হিসাব দরকার, আগামী 6 মাসের আমার একটা কর্মপরিকল্পনা দরকার, 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। তথ্যের নৈরাজ্যের কারণে বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদে উল্লেখ করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেয়ার বিষয়টি এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি উগ্রগোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে, কিন্তু এদেশে দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের সমাবেশে তিনি একথা বলেন। সবাইকে তার অধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে পিরোজপুরে নেসারাবাদ উপজেলা ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলা জগন্নাথকাঠি বন্দরে পথসভায় জামায়াতের আমির বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা সোসারে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় না। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবারে তালিকায় যুক্ত হচ্ছেন নতুন 17 লাখ ভোটার, আর এখনও ভোটার না হওয়া প্রায় 28 লাখকে তালিকায় অন্তর্ভুক্ত করা চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত জুনেদ আল হাবিবের রিপোর্টে। এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন ভবনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন নতুন কমিশন। বৈঠকে আলোচনা হয় ভোটার তালিকা হালনাগাদ, বিভিন্ন সংসদীয় আসনের সীমানা জটিলতা সহ প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় নতুন তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রায় 17 লাখ ভোটার। আগামী 2 জানুয়ারি খসড়া তালিকা প্রকাশিত হবে, আর 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয় সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। ভোটার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায় 28 লাখ নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত হননি। তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান কমিশনার আবুল ফজল। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। 26 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তো আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সাক্ষাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় র‍্যাব 2-এর সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আর 2 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের 2 জনকে আবার আগামী 20 ফেব্রুয়ারি হাজির করতেও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই সময়ের মধ্যে এই 2 জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হচ্ছে। সকালে অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিল। সাবেক এই 2 জন র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বলে জানায় প্রসিকিউশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী শনির আকরায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই 2 কর্মকর্তা গত 13 নভেম্বর গ্রেফতার হন। এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে আগামী 4 ডিসেম্বর হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 15 আগস্ট জাতীয় শোক দিবসে ছুটি ঘোষণা করে ইতোপূর্বে হাইকোর্টে দেয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল এ আদেশ দিলেও বিষয়টি আজ নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে গত 13 আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটি বাতিলে ওই সিদ্ধান্ত হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলে তাদের মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট আবেদন করলে হাইকোর্ট বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। সম্প্রতি হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল তৈরিতে নির্মাণ ব্যয় বাড়ানো সহ দুর্নীতি যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। সকালে রাজধানী একটি হোটেলে বিমানবন্দরের 3য় টার্মিনাল বিষয়ক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন। তিনি আরও জানান, নতুন টার্মিনাল চালু হতে আরও 1 বছর সময় লাগবে। অনুষ্ঠানে 3য় টার্মিনাল ঘিরে বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি চিত্র তুলে ধরা হয়, যেখানে উঠে আসে অযাচিতভাবে টার্মিনালে নির্মাণ ব্যয় বাড়ানো, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, নকশাগত ও পরিকল্পনা ত্রুটিসহ বিভিন্ন সমস্যার কথা। বিশেষ করে টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে শুরু করে নানা সীমাবদ্ধতার কথাও জানান বক্তারা। 30,000 কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। তো সব এই আলম সাহেবের এর মধ্যেই আসছে যে কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না। তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। বাংলাদেশ বিমান এই এত বড় একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই, এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয়। তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনঃপূত না। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিকেলে রংপুর পুলিশ লাইন মিলনায়তনে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আইনশৃঙ্খলা উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। সাম্প্রদায়িক কোনো সমস্যা যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে বলেন। মিথ্যা মামলা দায়েরকারী বা মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে তিনি পীরগঞ্জে বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। এই সময় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তিনি আবু সাইদ ফাউন্ডেশনের জন্য 10 লাখ টাকা অনুদান ঘোষণা এবং শীত বস্ত্র বিতরণ করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অবিলম্বে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অসাধু ও মুনাফা শিকারী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ার প্রতিবাদে এক মানববন্ধনে ক্যাবের নেতারা 8 দফা দাবি জানান। বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত জনগণকে স্বস্তি দেওয়া, কিন্তু দেশে এখন সেই স্বস্তি নেই। দ্রব্যমূল্যের দাম কমাতে সবার আগে সার, কীটনাশক, বিদ্যুতের দাম কমানোর দাবি জানান বক্তারা। সেই সাথে বাজার মনিটরিংয়ে জনগণের সম্পৃক্ততার পাশাপাশি বাজার ব্যবস্থা সংস্কারের জন্য কমিটি গঠনের অনুরোধ জানান বক্তারা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।